নমস্কার বন্ধুরা, আরপিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নিজিৎ মুখার্জি বলেন যে ছোটবেলা থেকে আপনি শুধু আমার মুখ থেকে মা ডাকটা শুনতে চেয়েছিলেন। আজ যখন আমি আপনাকে মা বলে ডেকেছি, তাহলে কেন আপনি বারবার এটাই জিজ্ঞেস করছেন যে কে বলেছে? আমি বলেছি মা। আমি অগ্নিজিৎ মুখার্জি, ব্রজবালা দেবীর বড় ছেলে। আমি বলেছি মা। পর গিনে এসে বলে, ঠাম্মি আপনাকে মা ডেকেছে। এতটা দিন ধরে এই ডাকটা শোনার জন্য আপনি অপেক্ষা করছিলেন, আর আজ আপনাকে প্রথমবার মা বলে ডেকেছে। ঠাম্মি তুমি যাও। পর ঠাম্মি অগ্নিজিৎ মুখার্জির কাছে যায় এবং তাকে খোকা বলে জড়িয়ে ধরে। তারপর অগ্নিজিৎ মুখার্জির চোখের জল ছোটবালা দেবীর আঁচল দিয়ে মুছে দেয় এবং আবারও তারা জড়িয়ে ধরে দুজনেই একাকার হয়ে কাঁদতে লাগে। পর প্রলয় এসে বলে, দেখ কি দৃশ্য, এই দৃশ্য শুধু বাংলাতেই দেখা যায় বল। সত্যিই তো, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। পর ঠাম্মি বলে, আমাকে মা ডেকেছে। হ্যাঁ গো মেঝে বৌমা, সেই দুষ্ট মেয়েটি কোথায় যে ওকে ছাড়িয়ে এনেছে? সেই মেয়েটি কোথায়? এরপর গীতা বলে, আমি এখানে ঠাম্মি। এরপর অন্যদিকে দেখা যায় পঙ্কজ খাসনবী সেই সিসিটিভি ক্যামেরাটার হার্ড ডিস্কটা চাইছে এবং ডাক্তারবাবু বলেন সেই সিসিটিভির ফুটেজটা তো নেই, কন্ট্রোল রুম থেকে সেই হার্ড ডিস্কটা কেউ নিয়ে চলে গেছে। তখন পঙ্কজ খাসনবী বলেন, কি? শুধু পুলিশের অথরিটি সিজ করতে পারে, তাছাড়া আর কারোর এটা অধিকার নেই। এরপর ডাক্তারবাবু বলেন, আসলে এটা গীতা এলএলবি নিয়ে গেছেন। পর বড়বাবু বলেন, অ্যাডভোকেট গীতা এলএলবির এত বড় স্পর্ধা, উনি সিসিটিভি হার্ড ডিস্কটা নিয়ে গেছেন। তাকে বাইরে দেখে সবাই বলছে, তুমি বাইরে কেন, তুমি ভিতরে আসো। সবাই গীতাকে ভেতরে যাবার কথা বলে। এরপর গীতা বলে, মাফ করবেন, আমি আজকে আসতে পারবো না। আমি তো অগ্নিজিৎ মুখার্জিকে ফিরিয়ে দিয়েছি, আর উনি তো চান না আমি এই বাড়িতে থাকি, তাই চলে যাচ্ছি, থাকছি না আমি আর এই বাড়িতে। তো হ্যাঁ, আমি এই বাড়ির বউয়ের হিসেবে পদত্যাগ করছি না, রেজিগনেশন আমি দিচ্ছি না। আর না রেজিগনেশন দিচ্ছি আমি অ্যাডভোকেট থেকে। অগ্নিজিৎ মুখার্জির হয়ে কেসটা আমিই লড়ব, আর দরকার পড়লে আমার জুনিয়র হিসেবে আমার বাবা থাকবে। দরকার পড়লে আমি ব্রজবালা দেবীকে নিয়ে যাব, আর দরকার পড়লে পুরো সমস্ত শহর থাকবে। দরকার পড়লে পুরো সব মেয়েরাই আমার পাশে থাকবে। কোর্টের ভেতরে আমি সওয়াল করব, কার করে বলবো, ইয়োর অনার হি ইজ নট গিলটি। আর প্রলয় বলে, তুমি ভেতরে আসো গীতা। এরপর বন্নিও বলে, হ্যাঁ গীতা তুমি ভেতরে আসো। তখন গীতা বলে, না আমি আর ভেতরে আসবো না। মেহেক আর বাকি সবাইরাও গীতাকে ভেতরে যেতে বলে, কিন্তু গীতা বলে, না আমি আজকে আসতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর যদি আমার সাথে কেউ যেতে চায় তাহলে সে যেতে পারে। আমি সংসারটা ভাঙতে চাই না, আর না এই বাড়ির কোল খালি করতে চাই। আমি চাই না এই বাড়ির ছেলেকে আমি আমার সাথে নিয়ে যাই, কিন্তু তবুও আমি চলে যাচ্ছি। যদি কেউ আমার সাথে আসতে চায় তাহলে আসতে পারে। এরপর স্বস্তিক বলে, তুমি চলে যাচ্ছ? পর ঠাম্মি আর মেহেক বলে, পাপা ওকে আটকাও। এরপর গীতা বলে, থাক, কোনো দরকার নেই, উনি আমাকে আটকালেও আমি আর আটকাবো না, আমি থামবো না, আমি চলে যাব এই বাড়ি থেকে। পর গিনি বলে, আমি মানছি এই বাড়িতে আমি অন্যায় করে ঢুকেছি, কিন্তু এই বাড়িতে আমি অনেক অপমান সহ্য করেছি। আমি তোর সাথেও অন্যায় করেছি, কিন্তু সাত্ত্বিকের প্রতি আমার ভালোবাসাটা খাঁটি। আমি অনেক অনুনয় বিনয় প্রতি মিনতি করেছি ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু কিছু লাভ হলো না। বাড়ির কেউ আমাকে মানুষ বলে ভাবেনি, তাই আমি এই বাড়ির সকলের সাথে সম্পর্ক ছিন্ন করে এই বাড়ি ছেড়ে চলে যাব। পর প্রলয় সাত্ত্বিককে বলে, সাত্ত্বিক তোর স্ত্রী চলে যাচ্ছে, গিনি চলে যাচ্ছে, সাত্ত্বিক তুই ওকে আটকা। দেখো বলে, বর্দা তুই কিছু বলবি না? এরপর তানভি বলে, যে যাচ্ছে তাকে যেতে দাও। পর প্রলয় বলে, তানভি তুই কি বলছিস? এরপর তানভি বলে, হ্যাঁ, যে সম্পর্কটা পচে গেছে তাকে বাঁচানোর তো কোনো মানে হয় না। এরপর গিনি বলে, ডিভোর্স পেপারে সাইন করে দেবো তো? দেব, কোনো চিন্তা নেই। পর গিনি, গীতা আর স্বস্তিক সেখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার আগে গীতা ছোটকাকে বলে, ছোটকা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আমি অনেক ঋণী ছোটকা, আপনি পদ্মকে বাঁচিয়েছেন। সময় দেখা যায় গীতার কাছে একটা ফোন আসে, আর সেই ফোনটি পঙ্কজ খাসনবিশ করে। পঙ্কজ খাসনবিশ বলেন, গীতা আপনি এক্ষুনি হার্ড ডিস্কটা আমার কাছে পৌঁছে দেবেন। এরপর গীতা বলে, আপনার গাড়িতেই রাখা আছে। এরপর বড়বাবু বলেন, কি? কিন্তু ডাক্তারবাবু তো বললেন সেটা আপনি নিয়েছেন। গীতা বলে, হ্যাঁ নিয়েছি তো, কিন্তু সেটা আমি কপি করে আপনার গাড়িতে রেখে দিয়েছি। সেকেন্ড অফিসার থেকে আপনি কালেক্ট করে নেবেন।
এরপর বড়বাবু বলেন, অগ্নিকন্যা? তখন গীতা বলে, হ্যাঁ বড়বাবু, আপনার চেহারাটা না কীরকম দিন দিন পাল্টে যাচ্ছে। আপনি পাকে পঙ্কজ হয়ে জন্মেছেন ঠিকই, পাল্টে যাবেন না, গিরগিটি হয়ে যাবেন না। আর চোখ মুখটা কীরকম যেন পাল্টে যাচ্ছে। বাবু, পদ্মর মতো সাধারণ মেয়েদের যেমন আমার প্রয়োজন, তেমনি আপনাদেরও প্রয়োজন। পদ্মর মতো হাজারটা মেয়ের যখন সিকিউরিটির জন্য আমাকে প্রয়োজন, তেমনি আপনাকেও প্রয়োজন। প্লিজ, আপনাদের মতো পুলিশ অফিসারেরও ওদের প্রয়োজন, তাই প্লিজ আপনি পাল্টে যাবেন না বড়বাবু। কথাটা বলে গীতা ফোনটি রেখে দেয়। পর গীতার কাছে আবারও একটি ফোন আসে এবং সেই ফোনে বলে, তাদের বস্তি উচ্ছেদ করতে এসেছে কিরণকান্তির লোকেরা। এখানে দেখা যায় গীতার বাবা বলেন, এইসব নোটিশ ধরিয়ে দিলে চলবে না। আমরা এত পরিবার এখানে থাকি, আর এত লোকজন আমরা এখানে থাকি, আমরা কোথায় যাব? আমরা এখানে সংসার ধর্ম বেঁধেছি, আর বস্তির সকল লোকেরাই সেখানে চিৎকার চেঁচামেচি করছে। আর গীতার মা বলেন, হ্যাঁ, আর এটা আপনারা করতে পারেন না, আপনাদের কোনো রাইট নেই, এটা আপনারা অন্যায় কাজ করছেন। পর একজন বলেন, লাফিয়ে কোনো লাভ নেই, আপনারা দেখেন কে এসেছেন, বাপেরও বাপ এসেছে, কে এসেছে তাই দেখুন। পর দেখা যায় সেখানে কিরণকান্তি ব্যানার্জি আসেন, এবং কিরণকান্তি ব্যানার্জি আসার পর কিরণকান্তি ব্যানার্জি বলেন, 72 ঘন্টার নোটিশ দিলাম, এই 72 ঘন্টার মধ্যে আপনাদের এই জায়গাটা খালি করতে হবে। এটা শুনে সবাই খুব চটে যায় এবং সবাই এটাই বলে যে আমরা কোথায় যাব, আমরা এতগুলো মানুষ কি করব। তখন কিরণকান্তি ব্যানার্জি বলেন, আপনারা কি করবেন সেটা আমার দেখার বিষয় নয়, 72 ঘন্টার মধ্যে আপনাদের সবাইকে এই জায়গাটা খালি করতেই হবে। এটা কোর্ট অর্ডার, এখান থেকে সবাই উঠে যান, না হলে কিন্তু আমি এখানে বুলডোজার চালিয়ে দেব। পর তাদের মধ্যে একজন বলে, আমরা কোথায় যাব, এখানে আমাদের রুজিরুটি হয়, এই দাদার ব্যবসা আছে এখানে, আমরা এইসব ছেড়ে কোথায় যাব। পরের মুহূর্তে দেখা যায় বস্তিতে গীতা এসে হাজির হয় এবং গীতা কিরণকান্তি ব্যানার্জিকে বলেন, শুনেছি নাকি বাঘিনী আসার আগে ফেও নাকি ডাকে। আপনার ডাক আর আপনার গলার স্বর এত চেঁচামেচি করছেন, সেই চেঁচামেচি শুনে আমি বুঝে গেছি যে ফেওর কাজটা আপনি করছেন। পর গীতাকে বলেন, এই ভদ্রভাবে কথা বলো। তখন গীতা কিরণকান্তি ব্যানার্জিকে বলে, আঙ্গুলটা নামিয়ে কথা বলুন। আপনি ঘরে বাইরে দুটো জায়গাতেই কিন্তু মারা যাবেন। একেই তো আপনি অগ্নিজিৎ মুখার্জিকে একটা জঘন্য চক্রান্ত করিয়ে ওনাকে ফাঁসিয়েছেন, তার উপরে এই বস্তি উচ্ছেদ করার চেষ্টা করছেন। ভেবেছেন কি আপনি? হ্যাঁ, কি চাইছেন? এরপর কিরণকান্তি ব্যানার্জি বলেন, আমি চাইছি অগ্নিজিৎ মুখার্জি আর গীতা এলএলবির অস্তিত্ব এই শহর থেকে মুছে দিতে, আর আমি সেটাই করছি, আর সেটাই করে দেখাবো। পর কিরণকান্তি ব্যানার্জি বলেন, চলে আসুন ঘোষালবাবু। তখন ভজন যাওয়ার সময় গীতাকে বলেন, কোর্টের নোটিশটা দিয়ে গেলাম, 72 ঘন্টা সময় আছে, আর 72 ঘন্টার মধ্যে যদি এই জায়গাটা খালি না হয় তাহলে এখানে বুলডোজার চলবে। গীতা বলে, তাই নাকি? পর গীতা ভজনের হাতটা ধরে ঘড়িটা দেখিয়ে বলে, তোমার ঘড়িতে এখন ঠিক বেলা 3টে বাজে, আর ঠিক 3টের পর 72 ঘন্টা পর আমি তোমার মুখোমুখি হব, আর সঙ্গে থাকবে তোমার ওই ফেও কিরণকান্তি ব্যানার্জি। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।